আসলে তার অন্যতম প্রধান পরিচয়। আমাদের আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কবির ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং স্বাগত জানাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমার সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ, কবির ভাই, আমি আমি একটু দর্শকদেরও বলি যে কবির ভাই আমাদের শুধু অগ্রজই নন, তিনি আমাদের অনেকেরই শিক্ষক। অনেক বিষয়ে আমরা অনেক জায়গায় আটকে গেলে আমরা কবির ভাই শরণাপন্ন হই। বিশেষ করে আমি কবির ভাই শরণাপন্ন নানা কারণে, নানা সময়, নানা রকমভাবেই হয়েছিলাম। বিগত সরকার আমলে যেটা 15 বছর ব্যাপী ছিল, সেই সময় সাংবাদিকরা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়েছেন, বিভিন্ন ধরনের হতাশার মধ্যেও পড়েছেন, ভয়ের মধ্যে পড়েছেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমি কবির ভাইকে গিয়ে বলছিলাম যে কবির ভাই, এটা কিরকম আমল যেখানে শেখ হাসিনাকে শুধু ভালো বলা হয় আর বাকি সবাই যেন খারাপ হইলেও তাদের কারো কোনো কষ্ট হয় না, শুধু শেখ হাসিনাকে খারাপ এরকম বলা যায় না। বলে যে না, শেখ হাসিনা ভালো, শুধু মন্ত্রী আমলা, সামরিক বা বেসামরিক কর্মকর্তারা তারা শুধু খারাপ, তারা শেখ করছে। একই ধরনের প্রবণতা আমরা এখনো দেখতে পাই কিনা কবির ভাই? যে আমরা বলতেছি যে না, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ, উমুক ব্যর্থ, সরকারের ভিতরে সরকার, কিন্তু যেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুই জানেন না, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসই আসলে সবচেয়ে ভালো। এটা কি আসলে সম্ভব? কবির ভাই, আমার একদমই মনে পড়ে আপনি আমাকে বলছিলেন যে দেখেন, মাথা যদি ঠিক থাকে তাহলে অন্য কিছুর খারাপ হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, যদি দোষ আমি মাথাকেই দিব। এখনকার পরিস্থিতিটা কি আলাদা একটু কবির ভাই? না, একদম না। হ্যাঁ, এখনো একই রকমের আছে, বাট রকমটার পরিবর্তন ঘটেছে। যেমন ধরুন, আমরা একটু ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড দিই। হুম। বাংলাদেশের মানুষ যে 15 বছরের কথা বলেছেন, একটা স্বৈরতান্ত্রিক লীগ সরকারের বিরুদ্ধে থেকে থেকে লড়াই করেছে। সেই লড়াইয়ের বিভিন্ন সময় উত্থান পতন ছিল, পতনের সময় আবার নিপীড়নের শিকার হয়েছে, এবং শেষ পর্যন্ত একটা জন শিক্ষার্থী গণ অভ্যুত্থানের মাধ্যমে তার পতন হয়েছে। এদেরকে ফ্যাসিস্ট বলা হয়, ঠিক। ফ্যাসিস্ট, আমি বলবো, যদি ফ্যাসিজমের নানান ধরন থাকে, হ্যাঁ, তার যে ইডিওলজি ছিল এটাকে জাতিবাদী এক ধরনের ফ্যাসিজম ছিল। তো এইটার বিরুদ্ধে যারা লড়াই করেছে, তারা কিন্তু সবই একই রকমের চিন্তার মানুষ নন। তাদের এক এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য ছিল, এক এক ধরনের আদর্শিক প্রণোদনা ছিল। ফলে নানান ধরনের মানুষের কমন শত্রুতে পরিণত হয়েছিল লীগ সরকার, কারণ তার নিজেরা ছাড়া আর কাউকেই তারা তাদের রাজনৈতিক বুদ্ধিভিত্তিক তৎপরতা অ্যালাউ করতে তারা রাজি ছিল না। ফলে সবাই তার বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে এবং সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে তার মধ্যে আহ, যোগ দিয়েছিলেন। তারপর মাত্র 3 সপ্তাহে 1500 মানুষের হত্যাকাণ্ড, প্রায় 20,000 মানুষের আপনার নানা ধরনের আহত হওয়া, তার মধ্যে একটা কয়েকশো, 600-700-র মতো মানুষের সারা জীবনের জন্য দৃষ্টি শক্তি হারিয়ে ফেলা, মাত্র 3 সপ্তাহ সময়ের মধ্যে যে নিপীড়নমূলক ব্যবস্থা চালু করেছিল। এবং আপনারা লক্ষ্য করবেন, কখনো কখনো মানুষ ভুলে যায়, এই গত আপনার শিক্ষার্থী গণঅভ্যুত্থানের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল নারীর অংশগ্রহণ। মানে যেই পরিমাণে নারীরা তার সন্তানদের পাশে এসে দাঁড়িয়েছিল, অতীতেও নারীরা নানাভাবে সংগ্রামের মধ্যে ছিলেন আমাদের দেশে, কিন্তু এইবার দারুণ ভাবে তারা অংশগ্রহণ করেছিলেন। এখন এইটার মধ্য দিয়ে দু ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। একটা হচ্ছে যার যার পুরনো যারা অঙ্গীকার, যেই যে রাজনীতির প্রতি তাদের অঙ্গীকার আছে, সেগুলোকে সামনে এগিয়ে না নিয়ে যাওয়ার একটা পরিসর, মুক্ত পরিসর তৈরি হয়েছে বলে সবাই মনে করেছে। অন্যদিকে যে সাধারণ মানুষরা একেবারে পার্টিজান রাজনীতির সঙ্গে যারা জড়িত নন, তাদের মধ্যে একটা সাধারণভাবে একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সাংস্কৃতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তাহলে যেটা প্রয়োজন ছিল, এরকম একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকারের পলায়নের পর যেই সরকার প্রতিষ্ঠিত হবে, আমরা এখন যে বা তখন থেকে যে একটা নাম দিয়ে চলেছে একটা অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের ওই রাজনৈতিক প্রজ্ঞা থাকবার কথা ছিল, যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষাগুলি তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাগুলো ধীরে ধীরে, হ্যাঁ, এগুলোকে বাস্তবায়ন করার প্রক্রিয়ার পাশাপাশি এই যে সংস্কার কর্মসূচি এবং আহ নির্বাচন দিকে যেমন এগোতে হবে, তেমনি এগুলোর যার এই এত বড় অপরাধের জন্য তাদেরকে বিচারও করতে হবে। অর্থাৎ তিনটা, একটা হচ্ছে বিচার, সংস্কার এবং নির্বাচন। এই দেশের মানুষ, আপনি লক্ষ্য করুন, কখনই এমন সরকার প্রতিষ্ঠিত করে নাই যার একটা সরকার মানুষ করে নাই, নিজেরা জোর করে থেকেছে এরকম সরকার অতীতে ছিল, যে তার টেনিউর কেউ জিজ্ঞাসা করে নাই। পৃথিবীতে কোনোদিনও কোনো সরকারের অনির্দিষ্টকালের টেনিউর থাকতে পারে না।
কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই সরকার প্রতিষ্ঠিত হবার পর যাদের নিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের দেশপ্রেম আমি প্রশ্ন করি না, কিন্তু তাদের রাজনৈতিক প্রজ্ঞা সম্পর্কে আমার সেদিনও প্রশ্ন ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। কারণ এই যে আকাঙ্ক্ষাগুলোকে কিভাবে জড়ো করতে হয়, তার আকাঙ্ক্ষাগুলোকে কিভাবে বাস্তবায়নের প্রক্রিয়া নিতে হয়, তার যে রাজনৈতিক অভিজ্ঞতা এটা তাদের ছিল না। এটা অধ্যাপক ইউনূসেরও ছিল না এবং তার সঙ্গে যারা সহকর্মী আছেন তাদেরও ছিল না, অধিকাংশেরই। কারো কারো কাউকে কথা বাদ দিলে ছাত্র রাজনীতিতে যাদের এক ধরনের হাত পাকিয়েছিলেন তারা ছাড়া এই ছোট 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 বড় নানান এনজিওর মধ্যে থেকে যারা দেশের সংস্কার সাধনের মধ্য দিয়ে কাজ করতে চেয়েছেন, তারা একটা গোটা রাষ্ট্রযন্ত্রের ব্যবহার রাজনৈতিক ভাবে কিভাবে করতে হয় তার উপলব্ধি আছে বলে আমার মনে হয় না। ফলে আজকে যে সমস্ত ফেইলিউর গুলি দেখছেন, মূলত তাদের যে রাজনৈতিক অভিজ্ঞতাহীনতা, তাদের যে রাজনৈতিক অঙ্গীকার, তার যে রাজনৈতিক দিক দর্শনের প্রয়োজনীয়তা পড়ে। রাষ্ট্র তো একটা পুরোপুরি রাজনৈতিক সংগঠন, তো এই সংগঠনকে কোন দিকে কিভাবে নিয়ে যেতে হয়, কিভাবে মতাদর্শিক উপাদানগুলোকে বাস্তবায়ন করতে হয়, সর্বোপরি এই অধিকাংশ মানুষ যারা বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে রাস্তায় নেমেছিলেন তাদের মেজরিটি মানুষের কি আকাঙ্ক্ষা, তার যে রাজনৈতিক রূপ দেওয়া এবং সেই রূপকে বাস্তবায়ন করবার চিন্তা, চেতনা, অভিজ্ঞতা, আকাঙ্ক্ষা কোনোটাই তাদের ছিল না। তারা এক ধরনের লুজ টাইপের, যে তরল, তাদের দেশের জন্য ভালোবাসা আছে আমি এখনো বিশ্বাস করি। আবার ক্ষমতাকে পেলে ক্ষমতাকে যে সুষ্ঠুভাবে ব্যবহার করতে হয়, এইটা যতক্ষণ না আপনি কাউকে ক্ষমতা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার পরীক্ষাটা হয় না। এদের মধ্যে অনেকেই আছে ক্ষমতাকে অপব্যবহার করছেন, হ্যাঁ সেটাও আছে, সেটা ক্ষমতার একটা অন্তর্গত সমস্যা। এ কারণেই ক্ষমতাকে আপনার জনসমাজের দিক থেকে, সংবাদ মাধ্যমের দিক থেকে, রাজনৈতিক দিক থেকে অপোজিশনাল একটা চাপের মধ্যে রাখতে হয়। সেইটা রাখবার চেষ্টা এখনো পরিপূর্ণভাবে হচ্ছে না, কারণ সবাই নির্বাচনের যে দিকে চেয়ে আছে। করবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনার মনে হচ্ছে কিনা যে ক্ষমতার অপব্যবহার উনি করছেন, উনি উনার নিজের স্বার্থকে দেশের স্বার্থের চেয়ে বেশি সামনে রাখছেন? সেই স্বার্থের মানে আর্থিক স্বার্থ নাও হতে পারে, আপনি সেটা বলছেন, মানে হইতে পারে যে তার কাছে যেটা আদর্শ মনে হয়। জি, দেখুন, ওনার একটা বড় ভুল উনি শুরুতে করেছেন। আমরা জীবনে প্রত্যেকেই ছোট বড় ভুলের মধ্য দিয়ে আমাদের জীবনে গই অথবা পিছিয়ে যায়। ওনার এইটা স্বার্থবাদিতা আমি এখনো বলবো না, আমি বলবো যে একটা বিরাট ভুল তিনি করেছেন। এই যে ক্ষমতায় আসবার প্রায় সঙ্গে সঙ্গে গ্রামীণ সংক্রান্ত যতগুলো প্রতিষ্ঠানের পক্ষে উনি যে তার সমস্যার সমাধানের ক্ষেত্রে যে তড়িৎ বেগে কাজগুলি করেছেন, এইটা উনি ঠিক করেননি। কারণ হচ্ছে আপনি যখন অনেকের দায়িত্ব নেন এবং সমাজে যখন অনেক মানুষ ক্ষতিগ্রস্ত থাকে, আপনি সবার দায়িত্বটা শেষ করে নিজের দায়িত্ব গ্রহণ করা হচ্ছে যে কোনো মহৎ আদর্শের আপনার দাবি। তো উনি তার এই সমস্যাগুলো সমাধান করবার আগে তার আরো অনেকের সমস্যা, অনেক কোম্পানির সমস্যা, এগুলো সমাধানের দিকে যেতে পারতেন, কিন্তু এই তাড়াহুড়াটা তিনি করেছেন। আমার ধারণা যে এইটার জন্য তার সারা জীবন তাকে করে করে খাবে। উনি এখন ইতিমধ্যেই উনি বোঝান কিনা আমি জানি না, এইটা তিনি করেছেন। কিন্তু তার মূল সমস্যাই হচ্ছে তার সরকারের ঠিক রাজনৈতিক দিগদর্শন না থাকা। তার একটা নন পলিটিক্যাল মাইন্ডস, তাদের নিয়ে সরকার গঠন করা এমন একটা সময় যখন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় থাকা উচিত ছিল সব রাজনৈতিক ভাবে সবচেয়ে সংবেদনশীল, সবচেয়ে রাজনীতি সচেতন, ইতিহাস সচেতন যে সংগঠনটা হওয়া উচিত ছিল সরকার হিসেবে, সেটা হয় নাই। তারই দুর্ভোগ আমাদেরকে পোহাতে হচ্ছে। রাজনৈতিক দিগদর্শন না থাকা, সরকারের ভিতরে সরকার, এই প্রসঙ্গগুলি নিয়ে আমরা আরেকটু ইলাবোরেট ভাবে আপনার কাছে আসবো, তবে কতগুলি প্রসঙ্গের খুব দ্রুত একটু অবতারণা করতে চাই, তারপর আবার আমরা ওই মধ্যে আসবো। কবির ভাই, আমরা দেখেছি যে ডেইলি স্টার প্রথম আলো আক্রান্ত হওয়ার পর বা ডেইলি স্টার প্রথম আলোর উপর আক্রমণ হওয়ার পর বলা হচ্ছে যে এখন তো আসলে মত প্রকাশের স্বাধীনতা দূরে থাক, বেঁচে থাকাই মুশকিল হয়ে গেছে। আমাদের প্রশ্ন এখানে দুইটা, ডেইলি স্টার প্রথম আলো প্রথম সংবাদ মাধ্যম কিনা যারা আক্রান্ত হলেন, এবং আমি যদি ধরে নিই যে ডেইলি স্টার এবং প্রথম আলো আক্রান্ত না হইল, ওই দিন আক্রান্ত